এবার গাইবান্ধায় শিশু ধর্ষণের ঘটনায় ৭৫ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার। বিচার দ্রুত করতে আরও ২টি ডিএনএ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত। যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি। এরপর আপনারা খুব দ্রুত গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। ভয় না পেয়ে পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করার পরামর্শ প্রধান উপদেষ্টার। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশ। যারা পরাজিত তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা গোলমাল পাঠিয়ে দেবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম। মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বিএনপিকে। অভিযোগ তারেক রহমানের নতুন যুদ্ধে জয়ী হতে নেতা কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান। জাতীয়তাবাদী শক্তি সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতায় জড়িতদের অভিযোগে ১২৮ জন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। এবার গাইবান্ধায় দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের ঘটনায় ৭৫ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলার হরিচণ্ডীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিশ্বাস শেখকে। পুলিশ জানিয়েছে যে ভুক্তভোগী শিশুটি একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। দুপুরে তাকে নিজের ভুট্টা খেতে ডেকে নিয়ে যায় বিশ্বাস শেখ। সেখানেই শিশুটির উপর পাশবিক নির্যাতন চালিয়েছে সে। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করেছে। পরে অভিযান চালিয়ে বিশ্বাস শেখকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে অভিযুক্ত। মঙ্গলবার পরীক্ষার জন্য শিশুটিকে সদর হাসপাতালে পাঠানো হবে। নরসিংদীর রায়পুরায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে রাকিব মিয়া সহ ৩ জনকে আসামি করে মামলাটি করেন। পুলিশ জানিয়েছে গতকাল রাতে উপজেলার রহিমাবাদ এলাকায় ওই নারীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত রাকিব। এ সময় ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে অন্য ২ যুবক। ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগী এবং তার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। যশোরে ধর্ষণের শিকার তরুণী এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার রাতেই ভুক্তভোগীর বাড়িতে যান তারা। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ভুক্তভোগীকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। সেই সাথে ধর্ষণে জড়িতদের পক্ষে বিএনপির কোনো আইনজীবী আদালতে যাবেন না বলেও জানিয়েছেন তিনি। গত রোববার বিকেলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ভুক্তভোগী ওই তরুণী। ওই ঘটনায় জড়িত ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। যেই দোষী হোক, তারা আমরা কারো আত্মীয় কি স্বজন কি দল, এটা আমরা দেখব না। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং এর জন্য আইনি সহায়তা যা দরকার জাতীয়তাবাদী দল সেটার জন্য। বগুড়ায় মেয়েকে ধর্ষণের ঘটনায় মামলা করায় হত্যার শিকার হয়েছেন বাবা। অসহায় এবং বিপর্যস্ত এই পরিবারটির ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে জামায়াত ইসলামী। সকালে পরিবারটির সাথে দেখা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন এই সময় যে পরিবারের শিশুদের লেখাপড়া এবং চিকিৎসা সহ অন্যান্যদের ব্যয়ভার বহন করবে জামায়াত। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার শফিকুর। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে জামায়াত কাজ করে যাবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ভুক্তভোগী পরিবারটির সাথে দেখা করেছেন। আর্থিক সহায়তা সহ পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এদিকে ঝালকাঠি প্রেস ক্লাব চত্বরে এক পথসভায় ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে সরকার গঠনের সুযোগ পেলে দেশ কেমন হবে তার কিছু কিছু কাজ এখন থেকেই করছে জামায়াত ইসলামী। তিনি বলেছেন কোরআনের রাষ্ট্র হলে প্রতিটি মানুষ একে অন্যকে সম্মান করবে, বৈষম্য এবং দুর্নীতি মুক্ত মানবিক রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এ সময় শফিকুর রহমান। ছাত্র আন্দোলনে নিহত সেলিম তালুকদারের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাতের পর তাদের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির। সরকার গঠনের সুযোগ পেলে দেশটা কেমন হবে তার কিছু কিছু কাজ এখন আমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি। মানুষ যেন দেখতে পারে যদি কোরআনিক রাষ্ট্র হয় তাহলে দেশটা এমনই হবে। নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী বৃহস্পতিবার এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে বিকেলে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন যে শিশু ধর্ষণের মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন যে ধর্ষণের মামলা দ্রুত নিশ্চিত এবং ডিএনএ পরীক্ষার জন্য রাজশাহী এবং চট্টগ্রামে আরও 2টি ল্যাব তৈরি করা হবে। প্রধান উপদেষ্টা তেজগাঁয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভার মূল এজেন্ডা ছিল নারী ও শিশু নির্যাতন দমন ইস্যু। এতে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা নিয়ে সংবাদ সম্মেলন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সভার সিদ্ধান্ত তুলে ধরেন সরকারের 2 উপদেষ্টা। এই যে ধর্ষণগুলো হচ্ছে, উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান বিশেষ জুডিশিয়ারির সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কয়েকজন বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, যাতে ধর্ষণ সহ অন্যান্য মামলাগুলো ত্বরান্বিত করা যায়। ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করছে সরকার। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। ধর্ষণের মামলার ডেফিনেশন পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক না, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি। এরপর আপনারা খুব দ্রুত গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আসিয়ার মামলায় আসামিদের বিচার দ্রুত করার কথাও জানান আইন উপদেষ্টা। এই আইনের পাশের সাথে মাগুরায় আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার বিচারের সম্পর্ক নাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ বর্তমানে একটি যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসবে সেই যুদ্ধ তত তীব্র আকার ধারণ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি বলেছেন এই সময় যে আগামী নির্বাচন পুলিশের হাত দিয়েই হবে, তাই তাদের শক্তভাবে আইনের সীমার মধ্যে থাকতে হবে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বৈঠক। সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শক। বৈঠকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, পরাজিত শক্তি প্রতি মুহূর্তে সুযোগ নেয়ার অপেক্ষায় আছে। তাদের চক্রান্ত প্রতিহত করা যুদ্ধের শামিল। নির্বাচন যত কাছে আসবে সেই যুদ্ধ তত তীব্রতর হবে। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধাবস্থার মধ্যে আছি, এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই যুদ্ধটা কিভাবে হয়? পরিষ্কার, লোকের সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে। কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম। পুলিশদের আইনের সীমার মধ্যে থাকার উপর জোর দেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, আগামী নির্বাচন পুলিশের হাত দিয়েই হবে। মানুষকে বাধা না দিয়ে আইনের মধ্যে রেখে তাদের পথ সহজ করে দিতে আহ্বান জানান তিনি। সিদ্ধান্ত নিতে হবে যে মানুষকে আমরা বাধা দেব না,
তার পথকে আমরা সহজ করব, তার পাশে থাকবো, তাহলে দেখবো যে এই দেশের এখন সমস্যা থাকবে না। শুধু তার পাশে থাকা, শুধু আইনের ভেতরে তাকে রাখতে হবে। তাকে বলতে ভাই আইনটা পাল্টেন না, আইনটা হাতে নিয়ে না। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু আইন তুমি আমার আইন দেখাও, এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকারের আইনের সরকার যেন হয়। ডক্টর ইউনূস নারী সুরক্ষার ব্যাপারে জোর দেন। অবহেলার কারণে নারীর প্রতি সহিংসতা বিস্তার লাভ করেছে বলেও জানান তিনি। নারীদের বেশি এখন জোর আলাপ চলছে, যেটা আমাদের রক্ষা করতে হবে। নারীদের সুরক্ষা দেওয়া এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে। মাঠ পর্যায় সহ মোট ১২৭ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন এই বৈঠকে। অর্থাৎ তাকে সরকারি অফিসের পেছনে দৌড়াদৌড়ি করতে না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন এবং হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে বলে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়েছে, তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তকর বা ক্ষতিকর, যা বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনামকে আঘাত করে। গ্যাবার্ডের মন্তব্যের পেছনে কোনো নির্দিষ্ট প্রমাণ বা ভিত্তি নেই। এটি পুরো দেশকে অযৌক্তিকভাবে অপবাদ দেয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশও কখনো কখনো চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে এটি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে ইসলামিক খেলাফত ধারণার সঙ্গে ভিত্তিহীনভাবে যুক্ত করার চেষ্টা বাংলাদেশের জনগণ এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ অংশীদারদের কঠোর পরিশ্রমকে অবমূল্যায়ন করে। তাই বাংলাদেশ দৃঢ়ভাবে এই ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়েছে। বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তি এবং গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ে উঠছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলছেন যে ষড়যন্ত্রকারীরা ১/১১ মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করছে। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেছেন। আর বিএনপি মহাসচিব নতুন করে চক্রান্ত এবং ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এই যুদ্ধে জয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। চলমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপটেও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক গুরুত্ব, যেখানে চলে কথার লড়াই, যুক্তিতর্কের উপস্থাপন। পরিবর্তিত পরিস্থিতিতে নানান প্রোপাগান্ডার বিরুদ্ধেও সজাগ থাকতে হয় নিজ মত আর আদর্শের অ্যাক্টিভিস্টদের। কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে। আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে? রাজধানীর একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতীতের নানান ঝুঁকির কথা স্মরণ করে সাইবার যোদ্ধাদের ধন্যবাদ জানান। জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তারেক। আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও বিভিন্ন সময়ে অভিযুক্ত করা হচ্ছে বিএনপিকে। ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নানান ষড়যন্ত্র চক্রান্তের বিপরীতে বিএনপির নতুন যুদ্ধ শুরু হয়েছে। নতুন করে আবার আমাদের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের, এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতির, এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে।
তরুণদের সামনে যুক্তিতর্ক আর বাস্তবতার মিশেলে বিএনপির লক্ষ্য, কর্মপরিকল্পনা আর সংস্কার ভাবনা তুলে ধরতে অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতি আহ্বান জানান নেতারা। ফ্যাসিস্টদের আক্রমণে সাইবার যোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এতে জানানো হয়েছে, প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে 4 মাসের মধ্যে স্থানীয় এবং জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয়। নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলর দরকার নেই বলে মনে করে ইসি। নির্বাচন কমিশনারদের শাস্তির বিধান সম্পর্কিত যে সুপারিশ করা হয়েছে সেটি কাম্য নয় বলছে নির্বাচন কমিশন। সংস্কার কমিশনের কিছু সুপারিশকে সাংবিধানিক প্রতিষ্ঠানটির স্বাধীনতার উপর হস্তক্ষেপ মনে করে এই কমিশন। এ বিষয়ে মতামত জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। ফলাফলের 48 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের আগে সুষ্ঠু নির্বাচন হয়েছে এমন অঙ্গীকার করতে চায় না ইসি, জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলের দরকার নেই বলে মনে করে ইলেকশন কমিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে 128 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ। সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভাপতিত্ব করেন। বৈঠকের পর সিন্ডিকেট সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন যে সাময়িক বরখাস্ত হওয়া 128 জনের বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য রসায়ন বিভাগের অধ্যাপক তাসমেরি এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সাকিবকে দেশের মেগা স্টার মানলেন দেশের ফুটবলের নতুন ক্রেজ হামজা চৌধুরী। তিনি বললেন যে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন, তবে লক্ষ্য পূরণে এগোতে চান স্টেপ বাই স্টেপ। আপাতত নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে চান সেরা সাফল্য, খেলতে চান 8 নম্বর জার্সি পরে। জানিয়েছেন খুশি মনেই ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শাহিন আলমের তোলা ছবিতে হবিগঞ্জ থেকে মুস্তাবিন তারেকের রিপোর্ট। ম্যাচ শেষে প্রায় 14 ঘন্টার বিমান জার্নি। সিলেটে নেমে ভক্তদের আবদার পূরণের পর সড়ক পথে আরও 2 ঘন্টার ভ্রমণ শেষে নিজ বাড়িতে পা রাখা। ক্লান্তি ভর করার কথা যেখানে হামজা চৌধুরীর, সেখানে বুঝিয়ে দিলেন দেশের বড় দায়িত্ব কাঁধে নেওয়ার সামনে এ তো কিছুই না। হাসি মুখেই গণমাধ্যম কর্মীর সামনে দেখা দিলেন দেশের ফুটবলের এই নতুন সুপারস্টার। জানিয়ে দিলেন 17 কিংবা 10 নয়, প্রিয় 8 নম্বর জার্সিতেই খেলতে চান চিরচেনা মিডফিল্ড ভূমিকায়। অভিষেকটা ভারতের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে। খুব বেশি জানা নেই প্রতিপক্ষ দল ও তারকা সুনীল ছেত্রী সম্পর্কে। জানেন শুধু লাল সবুজ জার্সিতে নিজের লক্ষ্যের কথা। আসলে আমি বেশি দেখছি না, আমি শুনছি আর very good reputation আছে as South Asian continenটের মাঝে। But like আমি আগে যা কইছি, আমরা আর খেউরে খতার থিঙ্ক করতেছি না, খালি আমরা টিমের সঙ্গে। বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন কিনা এমন প্রশ্নে নিরাশ না করলেও জানালেন ধাপে ধাপে এগোনোর কথা। ফোকাস রাখতে চান এশিয়ান কাপ বাছাই পর্বে। ইনশাল্লাহ আস্তে আস্তে করে এক স্টেপ at a time. Everything's possible with Allah's will help. Everything's possible. I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. Inshallah. বাবাকে সামনে রেখেই স্মৃতিচারণ করলেন শৈশবে নিজ আঙিনায় ক্রিকেট খেলার কথা। তার আগমনে যখন বিতর্ক তুঙ্গে কে সেরা, সাকিব নাকি হামজা, সেই তর্কে অবশ্য পানি ঢেলে সমাপ্তি টানলেন হামজা নিজেই। No, I don't think I'm there yet. Sakib al-Hassan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm there. হামজার স্বপ্ন তার মতো একদিন লাল সবুজ জার্সি মাতাবেন তার সন্তানেরাও। Inshallah. At our first Hamza, he said our unka already bal lagtase. So dekho ibana poroya. মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, বাহুবল, হবিগঞ্জ।
কোভিড ভ্যাকসিন আমদানির নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। সিন্ডিকেট করে দেশীয় প্রতিষ্ঠান বঙ্গোভ্যাক্সকে টিকা উৎপাদনের সুযোগ না দেওয়ারও অভিযোগ বেক্সিমকোর বিরুদ্ধে। এই ঘটনায় দীর্ঘ 5 বছর পর অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। করোনার বয়াল থাবায় যখন দিশেহারা পুরো বিশ্ব, মহামারী ঠেকাতে টিকা আবিষ্কারের উদ্যোগ নেয় দেশীয় প্রতিষ্ঠান গ্লোবাল বায়োটেক, যার নাম দেওয়া হয়েছিল বঙ্গোভ্যাক্স। নানামুখী তোড়জোড় ও দৌড়ঝাঁপের পরও আলোর মুখ দেখেনি বঙ্গোভ্যাক্স। দুদকে আসা অভিযোগ বলছে, তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সিন্ডিকেট দেশীয় প্রতিষ্ঠানের এই উদ্যোগে বাধা হয়ে দাঁড়ায়। অভিযোগে বলা হয়, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো এই ভ্যাকসিন নিয়ে যৌথ শেয়ার দাবি করে গ্লোবাল বায়োটেকের কাছে। তাতে সায় না দেওয়ায় বঙ্গোভ্যাক্সের পরিবর্তে টিকা আমদানির সিদ্ধান্ত নেয় ওই সিন্ডিকেট। বাংলাদেশে কিন্তু টিকা তৈরি শুরু হয়ে যাবে। দুদক কর্মকর্তারা জানান, সালমান সিন্ডিকেটের কারণে প্রায় 400 কোটি টাকা খরচ করেও আটকে যায় বঙ্গোভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরেছে বলেও জানান কর্মকর্তারা। যা নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া যশোরের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার দম্পতির বিরুদ্ধে প্রায় 54 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 341 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক 2টি মামলা করেছে সংস্থাটি। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 341 কোটি 61 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে আছেন শাহিন। গত জানুয়ারি মাসে দুদকের পৃথক মামলায় তাকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চতুর্থ দিনের মতো অনলাইনে বিক্রি হয় রেলের ঈদ যাত্রার টিকিট। সোমবার দেওয়া হয়েছে 27 মার্চের টিকিট। পাওয়া যাবে আরও 3 দিন। এবছর একদিনে প্রায় 33,000-এরও বেশি যাত্রী রেল ভ্রমণের সুযোগ পাবেন। এতেও কমেনি সংকট। কমলাপুরে ভিড় করেন অনেক যাত্রী। তবে বাসের টিকিট পেতে এখনও শুরু হয়নি তোড়জোড়। ঈদের আগের চেনা পরিবেশের অচেনা রূপ। কমলাপুর রেল স্টেশনে নেই হাজারো মানুষের রাত জেগে অপেক্ষা, নেই যাত্রীদের উৎকণ্ঠা। দেখা যায় না টিকিট পেয়ে খুশির উন্মোদনাও। ঘরমুখো যাত্রীদের বিরামহীন সেই অপেক্ষার নামের কষ্ট থেকে মুক্তি দিতে এবারও শতভাগ টিকিট অনলাইনে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এতে আদৌ কি এই যাত্রীদের ভোগান্তি কমেছে? 27 মার্চের টিকিটের জন্য নির্ধারিত ছিল সোমবার সকাল 8টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরুর পর দফায় দফায় চেষ্টা করেও ব্যর্থ হন মাসুম তালুকদার। উপায়ন্তর না পেয়ে ছুটে আসেন কমলাপুরে। কাউন্টারে কাউন্টারে ঘুরলেও মেলেনি সমাধান। যেটাই ক্লিক করি সঙ্গে সঙ্গে সবুজ মানে ওই খয়েরি কালারের চিহ্নটা আসে, আর টিকিটের কোনো নেই। এরকমভাবে লাস্ট পর্যন্ত চেষ্টা করার পরেও 8টা 20-25-এর মধ্যে চেষ্টা করার পরে একটা টিকিট কাটতে পারিনি, দেখি টিকিট শেষ। অনলাইনে টিকিট কাটতে না পেরে কমলাপুরে ভিড় করা মানুষের সংখ্যা নেহাত কম নয়। অনলাইনে ঢোকার সাথে সাথে 1 মিনিটের ভিতরে সব টিকিট শেষ হয়ে যায়, এটা কেমন কথা? অনলাইনের পাশাপাশি জানে কাউন্টারের সিস্টেমটা থাকে। আমি অবশ্যই এটা চাই যে প্রত্যেক স্টেশনে আলাদা করে টিকিট সংখ্যা বাড়ানোর। তবে অনলাইনে মানুষের ভোগান্তি হচ্ছে না বলে দাবি করেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার। বলেন, টিকিটের জন্য কোটি মানুষের চাহিদা থাকলেও তাদের সক্ষমতা সীমিত। গত 14 তারিখ থেকে আমরা টিকিট বিক্রয় শুরু করছি। 14 তারিখ থেকে এখন পর্যন্ত কোনো রকমের অভিযোগ আমরা পাই নাই। আর আজকে আমরা 16,000 পশ্চিমাঞ্চলে 16,634 আসনের বিপরীতে টিকিট বিক্রি করছি। সকাল 10:30 পর্যন্ত 16,019টা টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে। তবে সড়কপথে যাত্রায় আগাম টিকিট নিয়ে যাত্রীদের নেই তেমন তোড়জোড়। কাউন্টার থেকে জানানো হয়, সরকারি ছুটি শুরুর পর থেকেই অতিরিক্ত বাসের বহর যুক্ত হবে বিভিন্ন রুটে। পর্যাপ্ত পরিমাণে স্ট্যান্ডে বাস আছে, আর আমাদের এখন 10 মিনিট পর পরই গাড়ি আছে। এখন চাপ যেরকম মোটামুটি আছে, আলহামদুলিল্লাহ ভালোই। এই যেরকম 20 রোজার পরে যেরকম চাপটা আরও বাড়বে। এবছর ঈদের লম্বা ছুটি থাকায় যাত্রাপথে এবার বড় ধরনের ভোগান্তির আশঙ্কা করছেন না সংশ্লিষ্টরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অবিশ্বাস্য হলেও সত্য যে
কোনো টিকিট ছাড়াই রাজধানীতে প্রায় 1.5 ঘন্টা চলাচল করেছে মেট্রো রেল। কর্মী লাঞ্ছিতের প্রতিবাদে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ রাখেন কর্মীরা। এই সময়টাতে বিনা টিকিটে ভ্রমণ করেছেন যাত্রীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবশ্য কর্মবিরতি প্রত্যাহার করেছেন মেট্রো কর্মীরা। রোববার এমআরটি পুলিশ কর্তৃক মেট্রো রেল কর্মীদের লাঞ্ছিত করার ঘটনায় কর্মবিরতির ডাক দেন মেট্রো রেল কর্মীরা। সোমবার সকাল থেকে নানা নাটকীয়তার মধ্য দিয়ে কর্মসূচি পালন করে তারা। মেট্রো কর্মীদের কর্মবিরতির তথ্য জানা ছিল না নগরবাসীর। কর্মদিবসে তাই বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। অনেকে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা দেন। তারা যে কর্মসূচিটা গ্রহণ করেছে মেট্রো বন্ধ করে, এতে আসলে ভোগান্তি শিকার কারা হব? আমরা সাধারণ যাত্রীরা, কিন্তু সেটা তো কাম্য নয়। হঠাৎ করে কি কারণে বন্ধ হয়েছে আসলে আমরা কিছু জানিও না, বুঝতে পারতেছি না, কিন্তু এখন আসার পর দেখতেছি মেট্রো রেল বন্ধ। গতকালকে ঘটনাটা ঘটেছে, এটার মধ্যে কর্তৃপক্ষ চাইলেই হচ্ছে মানে সমাধান করতে পারতাম। যে কোনো হেরস্তার এগেনস্টে তৎক্ষণিক ওই স্থানীয় ব্যাপারটা মিটমাট করা উচিত, নাহলে ওইটার কিন্তু তার জন্য জনগণের এই মেট্রো রেল বন্ধ করতে পারে না। এক পর্যায়ে ভাড়া ছাড়াই মেট্রো রেল চালু করেন কর্মীরা। যাত্রীরা কার্ড ব্যবহার করতে চাইলেও পারেননি। ফলে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত ভাড়া ছাড়াই চলে মেট্রো। এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে নেয়নি যাত্রীরা। মেট্রো রেল চললেও তো একটা খরচের বিষয় আছে, তো যাত্রীদের কাছ থেকে যদি ভাড়া না নেয় তাহলে আলটিমেটলি সরকারের ক্ষতি হবে। সরকারের ক্ষতি বলতে আমাদেরই ক্ষতি। হঠাৎ করে তারা বলতেছে যে আপনারা ফ্রিতে চলে যেতে পারবেন, আমি একটু অবাক হয়ে গেছিলাম। এই যে আমরা আজকে ফ্রি ভ্রমণ করতেছি, এটা কিন্তু আসলে আমার জন্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা সুখকর। এটা আমাদের রাজস্বের উপর চাপ পড়তেছে। হঠাৎ সারপ্রাইজের মতো লাগলো, যে খুব ভালোই লাগলো, কিন্তু যে ঘটনাটা ঘটছে এটা আসলে আশা করা যায় না। 1.5 ঘন্টা পর মেট্রো কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন। মিনিট 15 না যেতেই আবারও কর্মবিরতিতে যান তারা। এখানে উপরের লেভেলের স্যাররা আছে, ওনারা যেটা বলবে তারপরে সবকিছু কার্যক্রম চালু হবে। এখন বর্তমানে চালু করে দেওয়া হয়েছে যাত্রীদের যেন ভোগান্তি না করা হয়। আমরা চাই যে টাকা দিয়ে হলেও যাতায়াত করি, কিন্তু নিয়মটা যেভাবে চলার কথা ওইভাবেই চলুক। আজকে পাঞ্চ করতে পারলাম না, এবং পাঞ্চ না করতে পেরে আমি কিন্তু আসলে বিনা ভাড়ায় বোধহয় ভ্রমণ করছি। এই অর্থ আসলে কোথায় যাবে, আমার টাকাটা আমি কোথায় দেব? এমন একটা জাতীয়ভাবে তো একটা বিশৃঙ্খলা আমার কাছে মনে হচ্ছে। সোয়া 10টা নাগাদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কাজে ফেরেন কর্মীরা। এ সময় 6 দফা অবিলম্বে পূরণে দাবি জানান তারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিমানবন্দরগুলোতে আলাদাভাবে এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছেন সিভিল অ্যাভিয়েশনের কর্মচারীরা। তাদের অভিযোগ, এর মাধ্যমে প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ধ্বংসের পায়তারা করা হচ্ছে। বর্তমান ব্যবস্থায় বৈষম্যহীন নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়োগের দাবি জানিয়েছেন তারা। এভিয়েশন সিকিউরিটি ফোর্স গঠনের আলোচনা চলছিল কয়েক বছর ধরে। সেই প্রস্তাবে জনবল নিয়োগের 70% নেওয়া হবে সামরিক বাহিনী থেকে, বাকি 30% আসবে অন্যান্য সংস্থা থেকে। আর এটি নিয়েই আপত্তি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের। সিকিউরিটি ফোর্স গঠন বন্ধ সহ 6 দফা দাবিতে সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। কিছু সময়ের জন্য অবরোধ করেন বিমানবন্দর সড়ক। বিক্ষোভকারীদের অভিযোগ, এভিয়েশন সিকিউরিটি ফোর্স গঠনের বিষয়ে কোনো পরামর্শ বা সমন্বয় করা হয়নি তাদের সাথে। বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স অবশ্যই গঠিত হবে, কিন্তু সেটা বেবিচকের নিয়োগের মাধ্যমে। এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না, এই সিদ্ধান্ত নিয়ে অনেক বেকার আত্মহত্যা করবে। মন্ত্রণালয়ে কোনো ফোর্সের ব্যাপারে কোনো রকম প্রস্তাবনা আমরা পাঠাইনি। পরে সিভিল এভিয়েশন চেয়ারম্যানের অনুরোধে সড়ক ছেড়ে বেবিচক কার্যালয়ের ভেতরে অবস্থান নেয় কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাদের দাবি দেওয়া তুলে ধরেন। একটা ফোর্স গঠন করার পরিচালনা করতেছে, ষড়যন্ত্র করতেছে। 70% বিমান বাহিনী থেকে আনবে, 30% সিভিলিয়ান থেকে নেবে। এটা সম্পূর্ণ আমরা অযৌক্তিক। বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবক এখন বর্তমানে বেকার, ওদেরকে নিয়ে এসে প্রশিক্ষণপ্রাপ্তর মাধ্যমে সিভিল এভিয়েশন স্বয়ংসম্পূর্ণতা করতে পারে চাইলে, কিন্তু ওনারা এই জিনিসটা না করে ওনারা সিভিল এভিয়েশনে এয়ারপোর্ট এনে ওনাদের যে গোল আছে ওটা তো ওনারা অর্জন করতে চায়। সিভিল এভিয়েশনের উচ্চ পর্যায়ের সমস্ত আসনে যেন সিভিল এভিয়েশনের অফিসাররা পরিচালিত করেন, আমরা স্যারদেরকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছি। সিভিল এভিয়েশন চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেন আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধানের। এতে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
আপনাদের যত সমস্যা, যত রকম ঝামেলা থাকবে সেগুলো নিয়ে সরাসরি আমার সাথে কথা বলবেন, কারোর সাথে কথা বলা লাগবে না, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আবার বলি, আপনাদের সিভিল এভিয়েশনের যে আলাদা ফোর্সের ব্যাপারে কোনো ডিসিশন হয় নাই, কোনো চিঠিপত্র যায় নাই। আপনাদেরকে যে ইনফরমেশন দিয়েছে, ভুল ইনফরমেশন দিয়েছে। আজকে রিজয়েন্টের ভিতরে পেয়ে যাবেন আপনারা যে এটা আমরা কোনো রকম ফোর্সের কথা পাঠানো হয় নাই। আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা করছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। আমি নিজে করাপশন করব না, যেহেতু আমি কাউকে করাপশন আমার জানা মতে করতে দিব না। সেইখানে যদি অনেকের হয়তো অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে, তার উপর প্রবলেম সৃষ্টি করতে চেষ্টা করবে, করেছে, আগেও করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। এটাকে কোনোভাবে আমরা টলারেট করব না, নট অ্যাট এনি কস্ট। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে প্রাইভেট কার চাপা এক নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি কারখানার শ্রমিকেরা। সন্ধ্যায় সদর উপজেলার বাঘের বাজার এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। নিহত পোশাক শ্রমিকের নাম সাবিনা। স্থানীয়রা জানিয়েছে যে রমজান মাসে ইফতারের সময় প্রায় 1.5 ঘন্টা ছুটি দেয় কারখানা কর্তৃপক্ষ। তাই কারখানা থেকে বাসায় গিয়ে পরিবারের সাথে ইফতার শেষে আবারও কর্মস্থলে ফিরছিলেন সাবিনা। কারখানার সামনের সড়ক পার হবার সময় একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলে সাবিনার মৃত্যু হয়। খবর পেয়ে ক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। পরে জয়দেবপুর থানা, সালনা হাইওয়ে এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরানোর চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকেরা কয়েকটি গাড়িতে ইট পাটকেল ছোড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ব্যবহার করলে ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের উপর চড়াও হয়। এ সময় 6 পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে রাত 9টার দিকে সেনাবাহিনী এবং পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। শুরু হয়েছে ঈদের জন্য দিন গণনা। 2 সপ্তাহ পার হলেই ঈদ, তাই জমে উঠতে শুরু করেছে ইতিমধ্যে ঈদের কেনাকাটা। পরিবারের নানা বয়সী মানুষের চাহিদা মেটাতে ভিন্ন ভিন্ন শপিং মলে ঘোরার ঝামেলা থেকে মুক্তি পেতে ক্রেতারা ভিড় করছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে। বছর ঘুরে আবার আসছে ঈদ। ঈদ আনন্দের অনেকটা জুড়েই থাকে নতুন পোশাক। পরিবারের এক এক বয়সী সদস্য, তাদের ভিন্ন ভিন্ন চাহিদা। নারী সদস্যদের কারো চাই শাড়ি, কারো লেহেঙ্গা, কারো আবার পছন্দ 3 পিস কিংবা হাল ফ্যাশনের সারারা গারারা। পুরুষদের যদিও প্রথম পছন্দ পাঞ্জাবি, তবে আছে শার্ট কিংবা ফতুয়ার উপযোগিতাও। সারারা গারারা এই টাইপেরই বেশিরভাগ পছন্দ আর কি, এগুলোই নিব। বিভিন্ন কালার দেখা হয়, কালারের মধ্যে ডিজাইন দেখা হয়, কি কি ডিজাইন আছে, এমব্রয়ডারি আছে কিনা। পাতলা এবং সুতি কাপড় কেনা ট্রাই করব, যেন এই গরমে কমফোর্ট ফিল হয়। যেহেতু সামারে পড়ছে তো আমরা কটনটাই বেশি প্রেফার করছি এবার। পরিবারের সবার এই ভিন্ন ভিন্ন রুচির মেলবন্ধন ঘটিয়েছে যমুনা ফিউচার পার্ক। নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ, পরিবারের সবার প্রয়োজনের সবকিছু মিলছে দক্ষিণ এশিয়ার এই বৃহত্তম শপিং মলে। বাইরে থেকে কেনার চেয়ে এখানে একটা জায়গায় সব ধরনের কালেকশন পাচ্ছি, ভ্যারিয়াস টাইপস, আমি কম্পেয়ার করতে পারছি। রিজনেবল প্রাইসের মধ্যে সবকিছু পাওয়া যায়, অনেক কোয়ালিটিফুল জিনিসপত্র আছে। মহিলাদের নিয়ে সাথে আসতেছে, উই ক্যান ফিল সেফ। বাহারি সব কালেকশনে নতুন ফ্যাশন, ডিজাইন আর আবহাওয়ার কথা মাথায় রেখেই সাজানো হয়েছে দেশের নামি দামি সব ব্র্যান্ড শপগুলো। বিক্রেতাদের আশা, সামনের দিনগুলোতে ক্রেতাদের সমাগম ও বিকিকিনি আরও বাড়বে। ছোটদের থেকে শুরু করে বড়দের সব আইটেম পাবেন, সারারা গারারা, শাড়ি, পাঞ্জাবি, কাবলি, ইন্ডো ওয়েস্টার্ন এবং জুয়েলারি, ব্যাগ। স্পেশালি এবার কাশ্মীরি ড্রেস আনা হয়েছে, যেগুলো আমাদের কাস্টমার ডিমান্ড অনেক ভালো। প্রতি বছরের মতো এবারও যমুনা ফিউচার পার্কে চলছে কোটি টাকার ঈদ অফার। যে কোনো শোরুম থেকে সর্বোচ্চ 2000 টাকার কেনাকাটা করলেই থাকছে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রনিক পণ্যসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 51 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে নেতাকর্মীরা বলেছেন যে জনগণের মন জয় করতে হলে দলের সবাইকে তারেক রহমানের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সেই সাথে 31 দফার সারমর্ম জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানিয়েছেন নেতারা। এ সময় অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। নরসিংদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আলোচনা সভা এবং দোয়া এবং ইফতার মাহফিল
করেছেন বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যায় গৌরীপুর ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে মুছাপুর ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি হিসেবে ছিলেন সেখানে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেছেন, বিএনপির উন্নয়নের অগ্রযাত্রায় পদে পদে বাধা সৃষ্টি করেছে শেখ হাসিনা। তার দোসররা যেন আর ক্ষতি করতে না পারে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আশরাফ উদ্দিন। এ সময় বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। শনিবার বিকেলে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতারে বর্তমান এবং সাবেক শিক্ষক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। আনন্দঘন এবং সৌহার্দ্যপূর্ণ ইফতার অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভাগের সাবেক এবং বর্তমানরা মিলে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। পরে দেশ এবং জাতির কল্যাণে দোয়া মোনাজাতে অংশ নেন সবাই। বাহরাইনে ইফতার মাহফিল চলাকালে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতির নিন্দা জানিয়ে আলোচনা এবং প্রতিবাদ সভা করেছে দেশটির প্রবাসী সাংবাদিকরা। সম্প্রতি বাহরাইনে একটি সামাজিক সংগঠনের ইফতার মাহফিলকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। মাহফিলে বাহরাইন বিএনপি নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পদবি ঘোষণা না করায় ক্ষিপ্ত এবং মারমুখী হয়ে ওঠেন। এ সময় এই ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করলে আক্রমণের শিকার হন যমুনা টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি স্বপন মজুমদার। প্রবাসী সাংবাদিকদের উপর অতর্কিত হামলার নিন্দা জানিয়ে একটি সম্মেলনের আয়োজন করেন বাহরাইনের সংবাদকর্মীরা। ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময় শাস্তির জোর দাবি জানিয়েছেন তারা। এই ঘটনার নিন্দা জানিয়েছে কাতার, লেবানন, ইংল্যান্ড, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রেস ক্লাবের প্রবাসী সাংবাদিকরা। কালকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোনো দলের বিরুদ্ধে না, ব্যক্তির বিরুদ্ধে, ব্যক্তির এই সকম অসদাচরণের যেহেতু দল সরাসরি ব্যবস্থা নেয় তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাহরাইন সম্মিলিত যারা প্রবাসী সাংবাদিক রয়েছি আমরা আমাদের অবস্থান থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। প্রবাসী সাংবাদিকের উপর যদি কোনো পক্ষ থেকে কোনো হয়রানিমূলক আচরণ করা হয়, আক্রমণ করা হয়, সেটা অবশ্যই দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা আশা করি কর্তৃপক্ষ এটা যথাযথ কোনো ব্যবস্থা নেবে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার এবং দোয়া মাহফিল আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন। শনিবার কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁতে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এই সময় সংগঠনের সভাপতি নাজমুল ইসলাম বকুল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সরকার। প্রধান অতিথি হিসেবে ছিলেন কামরুজ্জামান কামাল। প্রধান আলোচক হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জসিমউদ্দিন আক্তার হোসেন, জাহিদুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন। এছাড়া উপস্থিত ছিলেন সেখানে শওকত হোসেন তিনু, রাসেল শেখদার, এম.এ. কালাম, দৌলত আহমেদ সহ শতাধিক প্রবাসী বাংলাদেশি। আলোচনা শেষে দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ইফতারের আয়োজন হয় একটু ভিন্নভাবে। ইফতারের সময় জানান দিতে করা হয় কামানের বিকট শব্দ। এই দৃশ্য সরাসরি উপভোগ করতে কুয়েতের নাইফ প্যালেসে ভিড় করছেন বহু প্রবাসী। সরাসরি সম্প্রচার করা হয় দেশটির সবগুলো টেলিভিশন চ্যানেলে। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। মাহে রমজানকে ঘিরে নানা রকম আয়োজন থাকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। তবে ভিন্নধর্মী আয়োজন হলো কামান দাগা। ইফতারের সময় হলে বিকট শব্দে কামান বিস্ফোরণ করে রোজা ভাঙ্গার আনুষ্ঠানিকতা শুরু করে দেশটির বাসিন্দারা। যখন কুয়েতে কোনো আপনার রেডিও, টেলিভিশন এবং কি আপনার মাইক ছিল না, ইফতারের সংকেত দেওয়া হয়তো একটি এর মাধ্যমে। অনেকদিন যাবত থাকি কুয়েতে, আমরা সবসময় এখানে এসে ইফতারি করি, সবাই একসাথে এনজয় করি, মজা পাই। শত বছরেরও বেশি সময় ধরে কুয়েতে পালিত হচ্ছে এ রীতি। সে ধারা বজায় রাখতে এখনও প্রতি বছর কুয়েতে ঐতিহ্যবাহী স্থাপনা নাইফ প্যালেসে এ কামানের গোলা বিস্ফোরণের আয়োজন করে কুয়েত প্রশাসন। বিকট শব্দ শুনে ইফতার শুরু করে দেশটির মানুষ। যেভাবে সাউন্ড গ্রেনেডটা খোলা হয় এটা অনেকই ভালো লাগে, মানে অনেক সুন্দর। আর এই জায়গাটার নাম হচ্ছে নাইফ প্যালেস। এটা অনেক সুন্দর, মানে একটা প্যালেসের মতো টাইপ। ফোনের সাথে সাথে মানে সবাই ইফতার করে। আগে তো মনে করো কারেন্ট ছিল না, টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, কোনো কিছু তার বেদার কোনো ছিল না, তো মানুষ কিভাবে জানবে? এখন সংকেত দিত, সংকেতের সাথে সাথে ইফতার করতে। এই ঘটনা সরাসরি সম্প্রচার করা হয় দেশটির প্রতিটি টেলিভিশন চ্যানেলে, প্রচার করা হয় রেডিওতেও। ঐতিহ্যবাহী এ দৃশ্য দেখতে আসা দর্শনার্থীদের বিনামূল্যে দেওয়া হয় ইফতার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এমভিসি একটি বড় অর্জন, তবে সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিকেলে মহাখালীর প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ১১৫টি উপজেলার প্রাণী সম্পদ দফতরে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক সরবরাহ উপলক্ষে এই আয়োজন করা হয়। উপদেষ্টা এ সময় বলেছেন, গ্রামীণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক হলেও আছে। এই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের সচেতন থাকতে এবং সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এমভিসি সেবা প্রত্যন্ত খামারিদের কাছে পৌঁছাতে হবে। আমি তো শুনে খুব খুশি হলাম যে সার্জারির ব্যবস্থা আছে, আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা আছে। এত আধুনিক চিকিৎসা যদি আমরা গ্রামের দোরগোড়ায় পৌঁছাতে পারি, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল একটা অর্জন। গোপালগঞ্জে বর্তমান এবং সাবেক ইউপি মেম্বারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। সোমবার রাতে সদর উপজেলার বোরাশি ইউনিয়নের ভেন্নাবাড়ি এলাকাতেই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে এই বিরোধ চলছিল বর্তমান ইউপি মেম্বার মিটু মোল্লার সাথে সাবেক ইউপি মেম্বার আলিম মোল্লার। এরই জের ধরে রাতে মিটু মোল্লা এবং তার সমর্থকরা প্রতিপক্ষের উপর চড়া হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় আহত হয়েছে 10 জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদেশে থাকা বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা। দ্রুততম সময়ে ভোটের সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত আহ্বান জানিয়েছেন তারা। দেশ থেকে দূরে থাকায় বছরের পর বছর ধরে দেশের নির্বাচনী আমেজে সামিল হতে পারেন না প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে রয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ড এবং সুইডেন সহ বহু প্রবাসী। বিশাল এই জনসংখ্যার ভোটাধিকার নিশ্চিতে এবার প্রক্সি ভোট সহ 3 পদ্ধতি নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। একে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। পাশাপাশি দ্রুততম সময়ে ভোটের সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করে নির্বাচনের দাবি জানিয়েছেন প্রবাসীরা। আমি চাই যে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে ফ্রি, ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে, আনন্দে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে। দীর্ঘদিন যাবৎ আমাদের একটা দাবি যে আমরা যাতে প্রবাস থেকে ভোট দিতে পারি। আশা করি অন্তর্বর্তী সরকার আমাদের এই দাবি পূরণ করবে এবং প্রবাস থেকে আমরা যাতে প্রবাসীরা জাতীয় সংসদ নির্বাচনে ক্যান্ডিডেট হয়ে সংসদ নির্বাচন করতে পারি, সেই অধিকার তো যাতে প্রবাসীরা পায়। মালয়েশিয়ার অভিবাসন বিরোধী অভিযানে 4 বাংলাদেশি সহ 35 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। শনিবার দেশটির একটি কাছে চালানো এক অভিযানে আটক করা হয়েছে তাদের। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে 2 ইন্দোনেশিয়ান শিশু। প্রশাসন জানিয়েছে যে আটককৃত অবৈধ অভিবাসীদের বয়স 26 থেকে 58 বছরের মধ্যে। বাবা মায়ের সাথে আটক 2 শিশুর বয়স 13 থেকে 17 বছরের মধ্যে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়াও 4 বাংলাদেশি সহ রয়েছে ভারত এবং মিয়ানমারের নাগরিক। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।